মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের পড়াবো ফিলোসফি অফ ফিল্মের উপরে একটা জায়গা পড়াবো। সেটা আমরা এর আগে একটা লেকচারে আলোচনা করেছিলাম যে ফিলোসফি অফ ফিল্ম কোন কোন অর্থে আলোচনা করা যেতে পারে। এখন যে অর্থে ফিলোসফি অফ ফিল্ম আলোচনা করা যেতে পারে সেগুলো একটু হচ্ছে ফিল্মের টেকনোলজি প্রসেস জানার জন্য, কি ফিল্ম মানে এটা ফিলোসফারকে নিয়ে কিনা, তার ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিনা, কি ফিল্ম অ্যাবাউট ফিলোসফি নাকি ফিল্ম অ্যাজ ফিলোসফি। এই যে একটা বই তোমাদের সিলেবাসে আছে ফিল্ম অ্যাজ ফিলোসফি, সেটার হচ্ছে যে ফিল্মকে ফিলোসফি হিসেবে দেখার জায়গা কিভাবে রয়েছে, বা কিভাবে আমরা ফিল্মকে ফিলোসফি হিসেবে দেখব, ফিল্মের কন্ট্রিবিউশন কী ফিলোসফিতে, সেইটা নিয়ে আমরা এই বইয়ের মেন কনসার্ন, চিফ কনসার্ন কিন্তু সেটাই। এখন এই বইটাতে আমরা সেটা ইন্ট্রোডাকশনে এটা দেখেছিলাম। আমরা ফিল্ম অ্যাজ ফিলোসফি বইয়ের ইন্ট্রোডাকশনে এটা এটা দেখতে পাবে যে ফিল্ম পড়ব কেন, সেটা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। তো আমরা এটা এবার ফার্দার এগোনোর চেষ্টা করি, এবং সেইটার প্রথম এসেটি রয়েছে কজিটো আর্গো ফিল্ম, প্লেটো, ডেকার্ট অ্যান্ড ফাইট ক্লাব। এই বইটিতে আমরা যেটা দেখব যে সেখানে কিন্তু ফিল্ম অ্যাজ ফিলোসফির যে প্রথম চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সেইখানটাতে আমরা যাব, এবং কজিটো আর্গো ফিল্ম, প্লেটো, ডেকার্ট অ্যান্ড ফাইট ক্লাব, এই চ্যাপ্টার নাম ন্যান্সি বাওয়ারের লেখা চ্যাপ্টার। Now this chapter is mainly concerned with the film Fight Club, but before that, the author of the chapter has discussed on the relationship between film and philosophy. Now, while discussing, he has referred to Stanley Cavell. Stanley Cavell is a very influential figure in the contemporary philosophy. He is dead now. He is no more. Stanley Cavell has observed that the philosophers have been chiefly motivated by Kant's dictum, which is really influential to our mind, that reason is a key factor in philosophy, and passion has been excluded. Okay. Now, এখানে লেখক যেটা দেখাবেন যে স্ট্যানলি ক্যাভেলকে রেফার করে, যে ক্যাভেল বলছেন যে সারা জীবন কিন্তু ক্যাভেলের কাজটা ছিল প্যাশন এবং রিজনের মধ্যে সম্পর্ক স্থাপনে, এবং এইখানে ক্যাভেল যেটা দেখাচ্ছেন যে ফিল্ম কিন্তু আমাদের সেই প্যাশনটাকে ড্রাইভ করে, এবং একটা রিলেশনশিপ রয়েছে যেটা আমরা ক্যাভেলের মাধ্যমে, ক্যাভেলের বিভিন্ন লেখায় দেখতে পাই। কিন্তু ফিল্মের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে প্লেটো অ্যান্ড Descartes to Plato's and Descartes' conception of reason and its relation to passion. একটা রিজন, কিন্তু এইখানটাতে দেখা যাচ্ছে যে প্যাশনকে ছাড়িয়ে আমরা যেতে পারবো না। ফিল্মের মধ্যে কিন্তু সেই প্যাশনটা ফিল্মের মধ্যে আমরা দেখতে পাই। ক্যাভেল যেটা বলেন যে ফিল্ম ইজ বাই ইটস নেচারে ফিলোসফিক্যাল মিডিয়াম। হ্যাঁ, এখন
এই যে কথাটা ক্যাভেল বলছেন, তো সেখানে এই যে প্যাশনের দিকে যে একটা ঝোঁক ফিল্মের, সেটা আমরা ক্যাভেলের কথার মাধ্যমে দেখতে পাই। যাই হোক, এখন এইখানটায় দেখতে গিয়ে এই চ্যাপ্টারের অথর যেটা করবেন, যে ফিল্মকে মিডিয়াম অফ ফিলোসফি হিসেবে নিতে গেলে তাকে তো সেটা দেখাতে হবে যে কী করে ফিল্ম মিডিয়াম অফ ফিলোসফি হচ্ছে। তো সেইটা করতে গিয়ে একটা উদাহরণ হিসেবে এই ফাইট ক্লাব ফিল্মকে ক্যাভেল কিন্তু এই চ্যাপ্টারের অথর তিনি নেবেন। আজকে এই ফাইট ক্লাবের ফিল্মের পরিপ্রেক্ষিতে কথাটা বলবো, এবং এখানে প্লেটো আর ডেকার্টের দর্শনটা কিভাবে এসছে সেটা আমরা একটু আলোচনা করব। এখানে অথর লিখছেন পেজ নম্বর 43-তে শেষের দিকে যে by the end of the first meditation Descartes is in a panic. Does anything at all actually exist? What begins to reassure him of the genuine materiality of the world is the fact of his own thought. No matter how screwed up his understanding of things is, it's still his understanding. So at the very least, he must, as a mind, exist. Cogito ergo sum. I think, therefore, I am. এইটা একটা মেডিটেশনসের জায়গায় এসে ডেকার্ট একটা এই যে প্যানিকটা হওয়ার পরে এটা লিখছেন। এখন আমরা ডেকার্টের আগে আমরা এখানে ডেকার্টের যে লিগাসিটা রয়েছে সেটা কিন্তু একটা ডিসএমবডিড ম্যানের, হ্যাঁ, যার এরকমভাবে আলাদা করে শরীর নেই, হু ল্যাক্স দ্য রিসোর্সেস টু জাজ দ্য স্ট্যাটাস অফ হিজ ওন এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড। যে এক্সপিরিয়েন্সগুলো করছে ব্যক্তিটি, তার রিসোর্সগুলো কী, কোন ভিত্তিতে এক্সপিরিয়েন্সগুলো, সম্পদগুলো কী, সেটা জাজ করতে পারছেন সে ব্যক্তি। আমরা ডেকার্টের আগে অ্যানশিয়েন্ট মিডিভাল পিরিয়ডে যদি চলে যাই, সেখানে হোমার দেখতে পাবো যে হোয়াট অলরেডি নিউ টু বি ট্রু। এখানে এই ফাউন্ডেশন অফ নলেজ নিয়ে সেখানে খুব কথা হয়েছে যে আমাদের ফাউন্ডেশন অফ নলেজ কী। নাও উই আর টকিং অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। এইবার আমরা এই সূত্রে খুব বিখ্যাত একটি উদাহরণ, সেটা প্লেটোস কেভ যেটাকে বলা হয়, প্লেটো রিপাবলিকে, সেটা আমরা দেখব কী বলতে চেয়েছেন প্লেটো। তো এবং এটা দেখতে গিয়ে আমরা একটু প্লেটোর কথা বলি, যে প্লেটো কিন্তু তার রিপাবলিকে বলছেন যে অল আর্ট ইজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড art doesn't contribute to the republic or to the state. আর্টের আলাদা করে কোনো রকম কন্ট্রিবিউশন কিছু নেই রিপাবলিকের, স্টেটের উপরে। তাহলে কি করতে হবে? অল আর্ট টু বি ব্যানিশড ফ্রম দ্য সিটি। নগর থেকে সব আর্টকে সরিয়ে দাও। তো এইখানে এই যে প্লেটো একটি আমাদেরকে কেভ মানে গুহা কেভ ইমাজিন করতে বলছেন, at the bottom of which is a group of prisoners shackled so that they cannot move their heads. মাথা এদিক ওদিক সরাতে পারবে না এই গুহার মধ্যে। এই ছবিটি তোমরা দেখো, এই রকম গুহাটি। আচ্ছা, এইবার সেখানে তারা কিছু করতে পারছে না, এবং গুহার ব্যাক ওয়ালে তারা কনসাইন্ড হয়ে আছে। তাদের পিছনে, বিহাইন্ড দিস প্রিজনার্স, প্লেটো সেজ, উই আর টু ইমাজিন এ লেজ অন হুইচ আদার পিপল আর ম্যানিপুলেটিং ভেরিয়াস এভরিডে অবজেক্টস অ্যান্ড মেকিং করেসপন্ডিং সাউন্ড এফেক্টস। অনেক রকম সাউন্ড এফেক্ট তার পিছনের দেওয়াল থেকে করছে। এই যে আমরা ছবিটা
দেখলাম। এবার এই যে 1 নম্বরের ছবিটা আমরা দেখলাম, আমরা এই যে সাউন্ড করছে, যারা ম্যানিপুলেশন করছে সাউন্ডের, এই ছবিটা আমরা এর পরের ছবিতে দেখব। এই যে এই ছবিটা, তো তারা সেখানে ম্যানিপুলেশনটা করছে। হলো। এখন বিহাইন্ড দ্য লেজ দেয়ার ইজ হিউজ ফায়ার, একটা বড় আগুন জ্বলছে। দ্য লাইট ফ্রম হুইচ কাস্টস শ্যাডোজ অন দ্য প্রিজনার্স ওয়াল। For the prisoners, Plato observes, reality will consist exclusively in what's on the wall in front of them. প্লেটো বলছেন, দেখাচ্ছেন যে জেলে এই কেভের মধ্যে বন্দি যারা আছে তাদের কাছে রিয়ালিটিটা একদম ওই তাদের সামনে যে দেওয়ালে যেটা থাকবে সেটাই রিয়ালিটি হিসেবে ধরা পড়বে। Now suppose Plato suggests that one of the prisoners is unshackled, নিজেকে বন্ধনমুক্ত করেছে এবং encouraged to turn around to set his back to the wall, এবং সে দেওয়ালে পিছন দিকে তাকাতে পারছে। একজন প্রিজনার, এটা এই যে একজন প্রিজনার সে দেওয়ালের দিকে তাকাতে পারছে। তো এবার হলো কি, এই যে স্ট্রং লাইট যেটা রয়েছে, ফায়ার যে জ্বলছে দেওয়ালের পিছনে, দেওয়ালে উপরে, সেই স্ট্রং লাইটটা তাকে, যে পিছন দিকে তাকালো তাকে অন্ধ করে দেবে। হ্যাঁ, তখন সে চেষ্টা করবে আবার আগের জায়গাতে যেদিকে তাকিয়েছিল সেই দিকে তাকাতে। কিন্তু সে যদি অ্যাকচুয়ালি, ইফ হি ওয়ার কারেজিয়াস অ্যান্ড কিউরিয়াস এনাফ, he would not turn back and gradually his eyes would adjust to the light. সে যদি প্রকৃত অর্থে সাহসী হতো এবং কৌতূহলী হতো, সে কিন্তু আলোর দিকে তাকানোর চেষ্টা করতো এবং সেটা সে অ্যাডজাস্ট হয়ে যেত। এইখানে কিন্তু প্লেটো এটা দেখাতে চেয়েছেন যে ওই যে আলোটা যেটা সে তাকাতে পারলো না, নিতে পারলো না, সে তো অ্যাকচুয়ালি ছায়াটা দেখছিল আগে দেওয়ালে, তো ওই আলোটাতে হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা আছে। নাও লেট আস ইমাজিন, বাট হ্যাঁ, সেটা করলো না সে। হোয়েন হি রিচেস দিস প্লেস, আমরা যদি ধরে নিই, দ্য নিউলি ফ্রিড prisoner will recognize that what he previously took to be real was actually a mere representation of what now appears to be the ultimate reality. এবার কিন্তু সে বুঝতে পারবে যে আমি এতক্ষণ মানে আগে যেটাকে রিয়েল বলে জানতাম সেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন। আলটিমেট রিয়েলিটিটা হচ্ছে ওই সরাসরি যে আগুনটা দেখা যায় সেটা হচ্ছে এইভাবে, এই পর্যায়ে তার এই কেভটা চলে আসছে। এখন Plato now imagines the freed prisoners being encouraged to walk past the ledge, the objects, and the fire towards the mouth of the cave. হ্যাঁ, যে এই দেওয়ালটা তার কেভের মাউথের দিকে সে যাচ্ছে। আবার তার মনে হবে যে আমি কিন্তু যা কিছু রিয়েল তাকে পিছনে ফেলে চলে আসলাম। অ্যান্ড সিন্স দ্য লাইট আউটসাইড দ্য কেভ উইল বি মাচ ব্রাইটার, যে লাইটটা এবার কেভের বাইরে যেহেতু খুবই উজ্জ্বল হবে, ইভেন দেন দ্য লাইট অফ দ্য ফায়ার, আগুনের লাইটের চেয়েও, তারও আবার চোখ ঝলসে যাবে। হি উইল এগেন বি ব্লাইন্ডেড অ্যান্ড উইল হ্যাভ টু ওভারকাম দ্য স্ট্রং আর্জ টু টার্ন ব্যাক। এবং আবার তখন কিন্তু তাকে আবার সে প্রণোদিত হবে পিছনে ফিরে আসতে গুহার দিকে, কিন্তু সেটা তাকে ওভারকাম করতে হবে ইফ হি ইজ ব্লেসড উইথ দ্য রাইট টেম্পারমেন্ট উইল ব্রিং হিমসেলফ টু লিভ দ্য কমফর্ট অফ দ্য কেভ। আসলে তার কেভে এতদিন বেশ আরাম লাগছিল, হি ওয়াজ ফিলিং কমফোর্টেবল, বাট ইফ হি হ্যাজ দ্য ফর্টিটিউড, ইফ হি ইজ কারেজিয়াস এনাফ, তখন কিন্তু এই যে লাইটটা এত তীব্র আলো, যেহেতু তার সমস্যা হচ্ছে কেন, কেভের মধ্যে তো এতদিন সে আলো দেখেইনি, তাহলে এই আলোটাকে কিন্তু তাকে
সে গ্রহণ করতে পারবে তখনই তার মধ্যে যদি স্ট্রং আর্জটা, যে ফিরে যাওয়ার স্ট্রং আর্জটা, তীব্র চাহিদা থাকে, সেটাকে যদি সে ওভারকাম করতে পারে, অতিক্রম করতে পারে যদি সেটাকে। Now when his eyes adjust, the former prisoner will discover that what he previously took to be real, the people moving the objects on the ledge in front of the fire, was just so much play acting. আগে যেটাকে তার রিয়েল মনে হতো, যেখানে ওই যে আলোগুলো, সেখানে তো ছায়াটা দেখতে পেতো, ছায়ার মধ্যে অবজেক্টগুলো মুভ করছে, সেটাকে তার যে রিয়েল বলে মনে করছিল, সেটা অ্যাকচুয়ালি রিয়েল নয়, সেটা প্লে অ্যাক্টিং, কপিং অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড। হ্যাঁ, so which means that what he was originally looking at on the wall was a copy of a copy, copied a copy, a mere piece of art by the lights of book 10 of the Republic. হ্যাঁ, সে এটা কপি দেখছিল। নাও হি ইজ বিয়ন্ড দ্য কেভ। তখনই বাইরে বেরোনোর পরে যখন সে এই যে সূর্যটা দেখছে বাইরে তীব্র আলো, তখন তার নিজেকে ডিসকভার করা হলো। Now the prisoner may discover in himself the desire and fortitude to look upward and behold the sun. এবার সে সূর্যের দিকে তাকাতে পারছে। এইবার এখানে যেটা বোঝার সেটা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যখন when we watch movies, এই জায়গাটায় আমাদের একটা মিল রয়েছে যে সেইটাকে আমরা রিয়েল বলে মনে করি। But there in the movies the objects are moving, but they are not real, they are representation. এবং এখানেই হচ্ছে এই প্লেটোস কেভের যে বৈশিষ্ট্য। আজকে আমি প্লেটোর দিকটা নিয়ে করে অ্যারিস্টটলেরটা আরেকটু পরে পড়াবো। এবং প্লেটো এই কারণেই বলছেন সমস্ত যা কিছু আছে এই শ্যাডো অফ রিয়েলিটি, তাকে সরিয়ে দিতে হবে। তাকে আর এরকমভাবে তা মানে সেগুলো রিপ্রেজেন্টেটিভ যেহেতু, সেগুলোকে আর মূল্য দেওয়ার কোনো মানে হয় না। আর ডেকার্টের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে ওখানটায় আমরা একটা উই আর এনস্লেভড ইন আওয়ার ওন কনসিয়াসনেস, কনসাইন্ড ইদার টু গো অন ওয়াচিং দ্য ওয়াল অফ শ্যাডোজ আর টু শাট আওয়ার আইস। ডেকার্টের ক্ষেত্রে যেটা হচ্ছিল, হয় চোখ বন্ধ করে থাকবো, না তো ওয়াল অফ শ্যাডোজটা দেখবো। সেখানে একটা ডিসএম্বডিড একটা এক্সিস্টেন্স হয়ে যাচ্ছিল। এইবার আমি আসছি এই ফাইট ক্লাব বলে যে ফিল্মটি কথা বলছিলাম সেইখানটাতে। ফাইট ক্লাব, একজন ব্যক্তি তার ইনসমনিয়াতে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম ইনসমনিয়া, সেই নিয়ে ফাইট ক্লাবে গল্পটা নির্ধারিত। এবং sleeplessness to map, now the sleeplessness could map the topography of certain state of Cartesian madness. তো এখানে একজন ব্যক্তি রয়েছে, একজন কর্পোরেট ড্রোন, সে কি হচ্ছে, তার প্রচণ্ড মাত্রায় ইনসমনিয়া হচ্ছে। ইনসমনিয়া মানে নিদ্রাহীনতা, ঘুম হতে পারে না, ঘুম আসে না। কেন ঘুম আসে না? বিশেষ একটা অদ্ভুত একটা তার মধ্যে প্রবলেম রয়েছে, দ্যাট হিজ হার্ট ওয়ান্টস টু রিচ আউট অল দোজ, হি হ্যাজ অ্যাকচুয়ালি ভেরি সোবার হার্ট, নরম তার হৃদয়। তার যা যা অসুখ নেই সেগুলো যাদের আছে, ধরা যাক টেস্টিকুলার ক্যান্সার, ব্রেন প্যারাসাইটস, ডিজেনারেটিভ বোন ডিজিজ, টিউবারকিউলোসিস, অর্গানিক ব্রেন ডিমেনশিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সো অন অ্যান্ড সো ফোর্থ, এই যার এই অসুখগুলো আছে তাদের দিকে তার হৃদয়টা প্রসারিত হয় এবং তাকে সে কাঁদতে হয়। এই যে প্রোটাগনিস্ট, গল্পের যে মূল চরিত্র ফাইট ক্লাবের, সে কাঁদবে। হি উইল হ্যাভ টু ক্রাই, ওকে। ইফ হি কান্ট ক্রাই, হি ক্যানট ফিল এনিথিং, অ্যান্ড হোয়েন হি ক্যানট ফিল এনিথিং, যখন সে এই যে কাঁদতে পারছে না, তখন সে কোনো অনুভব করতে পারছে না। হোয়েন হি ক্যানট ফিল এনিথিং, হি ক্যানট স্লিপ ইদার, তখন তার আর ঘুম আসবে না। আবার যদি সে এই তাদের রিমেনিং মেন টুগেদার যে কথাটা, মানে বাকি যারা মানুষ তাদের জায়গাটা যদি সে ইনভেট করে, ঢুকে যায়, তখন সে এমন ঘুমাবে একটা শিশুর থেকেও ভালো। হি উইল স্লিপ ইভেন
better than a baby. Now the plot to Fight Club is set in such a way that he meets a woman named Marla Singer, who is also a support group junkie. Now তারও সেই রকম এই রয়েছে। মার্লা কিন্তু তাকে এই যে প্রোটাগনিস্ট, গল্পের মূল চরিত্র, অ্যানোনিমাস একটি চরিত্র, তাকে অ্যাট্রাক্টও করছে, আবার তাকে রিপালসও করছে, ফিরিয়েও দিচ্ছে। মানে she both deeply attracts and deeply repulses the protagonist, for she recognizes him under all the fakery and thereby disrupts it. এবং এমন একটা অবস্থা করে দেখে যে তার মধ্যে সব রকম এই ডিলিউশন রয়েছে, যেহেতু মার্লা তার এমন অবস্থা করে যে ইট বিকামস ইম্পসিবল ফর দ্য প্রোটাগনিস্ট টু ক্রাই। তাহলে যখনই সে কাঁদতে পারছে না, তখনই সে ফিল করতে পারছে না, সুতরাং সে ঘুমোতে পারছে না। এইখানে এই যে ইনসমনিয়াটা হলো, তখন যখন এই ইনসমনিয়াটা খুব বেশি মাত্রায়, নাও দ্য প্রোটাগনিস্ট মিটস এ ক্যারেক্টার কল্ড সিডাকটিভ ক্যারেক্টার কল্ড টাইলার ডারডেন, যে ব্র্যাড পিট এই চরিত্রটি অভিনয় করেছে, টাইলার ডারডেন চরিত্রটি। এবার এই টাইলার ডারডেনটা আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি তার এটা কেমন জায়গাটা। এই টাইলার বার্ডেন draws him further and further into violent resistance against the culture that has spawned his meaningless life. সে কিন্তু তাকে প্রণোদিত করছে এই যে কালচারটার বিরুদ্ধে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে, কালচারটাকে ভায়োলেন্ট ওয়েতে রেজিস্ট করার জন্য তাকে নিয়ে যাচ্ছে, এবং একটা নেশন ওয়াইড নেটওয়ার্ক অফ ফাইট ক্লাবস করে দিচ্ছে। অ্যালিনেটেড মেন যারা রাত্রিবেলা একসাথে আসছে এবং তারা অন্যরা যখন ঘুমোচ্ছে তারা তাদেরকে মেরে ছাতু করে দিচ্ছে বলা যায়। ইন্ডাস্ট্রিয়াল বেসমেন্টে বা যেখানে ফুটপাতে যারা যে ঘুমাচ্ছে, যারাই ঘুমিয়ে আছে তাদেরকেই তারা মারছে। তো টাইলার ডারডেন ইন্টারপ্রিটস দিস মেনস ডেসপারেট নিড টু ফিল সামথিং, তার কালেকটিভ, এখানে তাহলে যে একটা কালেকটিভ ইনসমনিয়া হয়ে গেছে, বহু মানুষ একসাথে। এই ফিল্মটা ফাইট ক্লাবটা আমি দেখবো, যদি তোমাদেরকে লিঙ্কটা পাঠাতে পারি। Now as the film figures it as a form of socially mandated emasculation, এখানে একটা কি যে অদ্ভুত ধরনের একটা মানে কি বলা যেতে পারে, এক ধরনের নির্বীর্যতা, হ্যাঁ, যেখানে এই যে রিমেনিং মেন টুগেদার যারা এই রাত্রিবেলায় ফাইট ক্লাবের সদস্য, হ্যাঁ, তাদের মধ্যে একটা হাইপার ম্যাসকুলিন ফর্ম চলে আসছে প্রথমে, গিভিং অ্যান্ড রিসিভিং পাঞ্চেস অ্যান্ড লেটার অল আউট অ্যাক্টস অফ টেরর এগেনস্ট কর্পোরেট আমেরিকা। তারপরে তারা কর্পোরেট আমেরিকার এগেনস্টে একটা ফাইট ঘোষণা করছে, তাদের একটা অদ্ভুত রাগ থেকে। আলটিমেটলি দেখা যায় ফিল্মে যে টাইলার ডারডেন আসলে এক্সিস্টই করে না, সো হি হ্যাজ এ ডিসএম্বডিড এক্সিস্টেন্স, or rather that his reality is a function of the protagonist's insomnia. ওই যে প্রোটাগনিস্ট, সে যে প্রচণ্ড মাত্রায় যার নিদ্রাহীনতা হচ্ছিল, তার সেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তার ওই নিদ্রাহীনতার ফলে সে একটা চরিত্র গড়ে নিয়েছিল। এইটা তোমরা ওই ফারহান আখতারের একটা ফারহান আখতার, দীপিকা পাড়ুকোন একটা ফিল্ম রয়েছে কার্তিক, সেইটা দেখতে পাবে কীরকম করে নিজের মধ্যে আরেকটা দ্বৈত চরিত্র উঠে গেছে, এবং তার ফোন আসছে, কিন্তু সেই যার ফোন আসছে সে নিজেই অ্যাকচুয়ালি, এবং অদ্ভুত একটা মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তার মধ্যে হয়ে যায়। তো প্রোটাগনিস্ট যে চরিত্রের, এই ফিল্মের যে মূল চরিত্র, যে হি ড্রিফটস অফ অ্যাট নাইট অ্যান্ড at other moments of extreme exhaustion into a hellish state that's neither wakefulness nor dreaming. এমন একটা অবস্থায়, যে জঘন্য অবস্থা, তখন তার না জেগে থাকতে পারছে না স্বপ্ন দেখতে পারছে। টাইলার যেন তার বডিটাকে নিয়ে নিল। টাইলার ইজ কার্টেসিয়ান স্কেপটিসিজম ডিস্টিলড টু ইটস এসেন্স। এই যে ডেকার্টের যে একটা ডিসএম্বডিড, যে এই ড্রিম, আমি ড্রিমে আছি না কি আছি, মানে টাইলার যেন সেই চরিত্র,
a personality whose existence is perfectly coextensive with with his thinking. কিন্তু আনলাইক দ্য প্রোটাগনিস্ট থ্রু হুজ বডি অ্যান্ড ভয়েস, ও কিন্তু প্রোটাগনিস্ট ওই গল্পের মূল চরিত্রের বডির মধ্যে দিয়ে, ভয়েসের মধ্যে দিয়ে যাচ্ছে, করে কি করছে, হি কমান্ডস লিজিয়ন্স অফ মেন, অনেকজনকে নিয়ন্ত্রণ করছে। কেমন? তো এখানে টাইলারের যে ট্রু নেচারটা, ডু নট টু দ্য প্রোটাগনিস্ট, এবং টাইলার কিন্তু নিজেকে দেখাচ্ছে, মানুষ টাইলার হি মেক্স হিমসেলফ নোন টু আদার পিপল, আমরা তাকে চিনতে পারছি, হুজ রেকগনিশন অফ টাইলার্স ট্রু নেচার ল্যাক্স ইভেন বিহাইন্ড আওয়ার্স। এবং আমাদের নিজেদের মধ্যেও এই ধরনের কেউ কেউ আছে কিনা, মানে এই ধরনের টাইলার আছে কিনা, সেইটা আমরা ভাবছি তখন। তাহলে ওই যে ফাইট ক্লাবের সব মেম্বারকে সে জড়ো করলো, প্রোটাগনিস্টই অ্যাকচুয়ালি তার ইনসমনিয়া থেকে, তার ড্রিমে এগুলো হচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকের নাম ওই কর্নেলিয়াস, রুপার্ট, ট্রেভিস এরকম করে করে। নাও দ্য আদার মেম্বার্স অফ দ্য ফাইট ক্লাব কল দ্য প্রোটাগনিস্ট টাইলার, ওই প্রোটাগনিস্টের নাম হয়ে গেল টাইলার। মারলা যে মানে দেখা গেল the woman from the support groups with whom the Tyler persona, much to the disgust of the oblivious protagonist, has been having an affair. মারলার সাথে একটা অ্যাফেয়ার হলো। হ্যাঁ, মারলা and the rest are not exactly mistaken in calling the protagonist Tyler. মারলা, তারা যে ভুল সম্পূর্ণ তাকে টাইলার বলতে, তাও সেটাও নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যেটা, no, we are just as it would be wrong to say that we are mistaken when we refer to Brad Pitt in this film as Tyler, এমনি আমরাও যদি ব্র্যাড পিটকে এই ফিল্মে টাইলার হিসেবে রেকগনাইজ করি, সেটাও ভুল হবে। এখানে অথর দেখাচ্ছেন যে এই ফিল্মের অ্যাচিভমেন্টটা কোথায়। দ্য অ্যাচিভমেন্ট অফ দিস ফিল্ম ইজ দ্য ওয়ে ইট ইনভাইটস আস টু আস্ক হোয়াট ইট ইজ দ্যাট হিউম্যান বিংস নেমস, হুইচ ইজ টু সে হোয়াট এ হিউম্যান বিং ইজ। যে আমাদের যে নামটা আসলে কাকে নামকরণ করে, আসলেই আমরা কি, আসলেই হিউম্যান বিইংটা কি, এই জায়গাটাতে আমাদের নিয়ে চলে আসে যে আর উই রিয়েল, ইজ দেয়ার এভার ইভেন হোয়েন উই ইমাজিন উই আর ডিলিং উইথ দ্য রিয়েল থিং, লিটারালি আ হিউম্যান বিইং ইন ফ্রন্ট অফ আস। আমি কি মানে মানে যাদের সাথে এনকাউন্টার করছি তারা রক্ত মাংসের, কী করে জানবো আমি অ্যাবসলিউট সার্টেনটি দিয়ে যে আমি নিজেই স্বপ্ন দেখছি না। এই ফাইট ক্লাব হিউম্যান এক্সিস্টেন্সকে এই জায়গাটায় নিয়ে চলে আসছে। এইটাই আজকে মূলত এই জিনিসটাই তোমরা পেজ নম্বর 52 পড়লেই হয়ে যাবে মোটামুটি। এবং প্লেটোস কেভে দেখা যাচ্ছে যে সব কিছুই আসলে এইরকম করে, যে ইনসমনিয়াতে যে আছে সে বলছে সব কিছুই আসলে নাথিং ইজ রিয়েল, সব কিছু অনেক দূরে, এভরিথিং ইজ ফার অ্যাওয়ে, এভরিথিং ইজ এ কপি অফ এ কপি অফ কপি, কপির কপি। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ফাইট ক্লাব যেটা করছে, যে এই ডিপ কোশ্চেনগুলোকে আমাদের সামনে নিয়ে আসছে, যে এবং এখানটাতে আমাদের এটা ভাবিয়ে তুলছে যে আমরা আসলে যেভাবে নিজেদেরকে ভাবি, যে যেটাকে রিয়েল বলে ভাবি, কিন্তু আমাদের মধ্যেই আরও কোনো সত্তা লুকিয়ে থাকে কিনা। হ্যাঁ, এবং এই আমাদের মধ্যেও অ্যাকচুয়ালি এরকম কোনো টাইলার চলে আসে কিনা। এই নিয়েই ফিল্মটি রয়েছে, যে দ্য রিয়েল রাইট ডিস্টেন্স ইজ দ্য ওয়ান অ্যাট হুইচ ইউ আর ইনক্লাইন্ড টু ওয়াচ এ মুভি উইথ সামওয়ান ইউ লাভ। এইখানটায় কিন্তু আমি যখন দেখব ফিল্ম থেকে একটা নিজেকে ডিস্ট্যান্সিং করে দেখব, তাহলেই আমি হোয়াট ইজ রিয়েল অ্যান্ড যা স্ট্যাটাস অফ দ্য ওয়ার্ল্ড, এইটা আমি যাচাই করতে পারবো। সুতরাং এই
বলেই আজকে এই ক্লাসটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো।